হ্যালো মুভি লাভার্সরা, সবাই কেমন আছো? নতুন মুভি এক্সপ্লেনেশনে সবাইকে স্বাগতম। মনে করো তুমি একজন মেয়ে মানুষ, সমুদ্রের মধ্যে তুমি ফেসে গেছো, সাথে সাথে তুমি প্রেগনেন্ট, কিন্তু তোমার কাছে কোনো খাবার নেই, নেই কোনো বিশুদ্ধ পানি, আর সেখানে তুমি বাচ্চার জন্ম দিয়ে ফেলেছো। এভাবেই তোমাকে এই সমুদ্রের মাঝখানে বাচ্চার জীবন এবং নিজের জীবন বাঁচিয়ে 28 দিন সারভাইভ করতে হবে। কেমন হবে বিষয়টা? এরকমই একটি সুন্দর ঘটনার উপর বেস করে এই মুভিটি নির্মিত হয়েছে। যারা আমার চ্যানেলতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতে নিকো এবং মিয়াকে দেখানো হয় তারা স্পেনে বসবাস করত, কিন্তু তারা স্পেন থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কারণ স্পেনের অর্থনৈতিক অবস্থা এতটাই বাজে হয়ে গেছিল যে স্পেন সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছিল। আর স্পেন সরকার প্রেগনেন্ট মহিলাদেরকে মেরে ফেলছিল, যার কারণে জনসংখ্যা কমে যাবে এবং অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে মিয়া ছিল প্রেগনেন্ট, তাই মিয়া এবং নিকো প্ল্যান করে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। মিয়া তার মেয়ের কথা মনে করছিল, যার নাম ছিল উমা, তাকে সেনাবাহিনীরা ডেকে নিয়ে মেরে ফেলছিল। এসব কথা চিন্তা করে তারা প্ল্যান করে তারা কন্টেনারে করে শিপে যাবে, শিপ থেকে তারা স্পেন থেকে আয়ারল্যান্ডে পালিয়ে যাবে, যাতে করে তাদের আগত যে বাচ্চা তার ভবিষ্যৎ ভালো হবে। আর এই কথা চিন্তা ভাবনা করে নিকো একজন দালালকে মোটা অঙ্কের টাকা দেয় কন্টেনারে করে শিপে পৌঁছানোর জন্য। আর একদিন রাতে তারা কন্টেনারের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে যে আরো প্রেগনেন্ট মহিলারা সেখানে আছে। আর নিকো মিয়াকে একটা সিনিকার্স চকলেট দিয়ে বলে, আমরা এই চকলেটটা স্পেন থেকে আয়ারল্যান্ডে পৌঁছে খাবো খুশির মতো করে। আর তখন তার গাড়িটা স্টার্ট হয়। কিছু দূর যাওয়ার পরে গার্ডরা তাদের গাড়িটাকে থামিয়ে দেয় আর বলে, এই কন্টেনারটা ওভারলোড হয়ে গেছে, এখান থেকে কিছু মানুষ নেমে 107 নম্বর কন্টেনারে যেতে হবে। আর গার্ডরা প্রায় অর্ধেক মানুষকে 107 নম্বর কন্টেনারে ঢুকিয়ে দেয়, যার মধ্যে নিকোও ছিল। আর মিয়া তখনই নিকোকে ফোন দিয়ে বলে, তুমি ওই কন্টেনারে করে শিপে চলে আসো, আমরা দুইজনে একসাথে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। আর কথা বলেই মিয়া ফোনটা কেটে দেয়, কারণ মিয়া এবং নিকোর হাতে আর কিছুই করার ছিল না। কিছুক্ষণ যাওয়ার পরই এই গাড়িটা সেনাবাহিনীর চেকপোস্টের কাছে পৌঁছে। আর তখনই সেনাবাহিনী গাড়িটা চেক করার জন্য ড্রাইভারকে বলে, কিন্তু ড্রাইভার বলে এই গাড়ির মধ্যে কিছুই নেই। তারা ওই গাড়ির মধ্যে একটা দেওয়ালের পিছনে সবাই লুকিয়ে পড়ে, তাতে করে সেনাবাহিনীরা খুঁজে কোনো কিছুই না পায়। সেনাবাহিনী তবুও গাড়িটা খুলে লাইট মেরে দেখে এর ভিতরে দুইটা বক্স ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেনাবাহিনীর একটু সন্দেহ হয়, গাড়িটা এত বড় লম্বা কিন্তু কন্টেনারের মধ্যে এত কম জায়গা। তখন সেনাবাহিনী সবকিছু বুঝতে পারে যে এটার মধ্যে অবশ্যই অবৈধ কিছু আছে বা মানুষ আছে। আর তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বলে, এর মধ্যে যদি কোনো মানুষ থেকে থাকো তাহলে বেরিয়ে আসো, না হয় কিন্তু আমি গুলি চালাবো। একথা শুনে মিয়া একটা বক্সের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীরা ওইখানে গুলি চালাতে থাকে, যার ফলে সেখানকার সকল মানুষজন মারা যায়, একমাত্র মিয়া ছাড়া। অপরদিকে সেনাবাহিনীরা গাড়িটা পরিষ্কার করে গাড়িটা ছেড়ে দেয়। আর তখনই মিয়া নিকুকে মেসেজ পাঠায়, সেনাবাহিনীর ওই ব্যারিকেডে মানুষদেরকে চেক করা হয়, মানুষ পেলেই তাকে গুলি করে মেরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই ওই গাড়িটা শিপের কাছে পৌঁছায়। মিয়া নিকোকে ফোন করার জন্য চেষ্টা করে, কিন্তু নিকোর ফোন বন্ধ পাচ্ছিল। মিয়া তখন মনে মনে ভাবে সেনাবাহিনীরা মনে হয় নিকোকে মেরে ফেলেছে। আর মিয়ার হাতেও কিছু করার ছিল না, কারণ মিয়াকে বেঁচে থাকতে হবে, তার বাচ্চাকে বাঁচাতে হবে, তার বাচ্চাকে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে। মিয়া ওই কন্টেনারের মধ্যে বসে একটা বক্সের দিকে তাকায়। সেই বক্সটাকে যখন খুলে, সে তার মধ্যে সে একটা ড্রিল মেশিন, একটা পানির বোতল এবং একটা মোবাইল পায়। আর কিছুক্ষণের মধ্যেই ওই শিপটা মিয়ার কন্টেনার সহ অন্যান্য মালামাল নিয়ে স্পেন থেকে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরই মিয়ার যখন প্রচণ্ড ধাক্কায় ঘুম ভাঙে, তখন সে ওই গুলির ছিদ্র দিয়ে দেখতে পারে সমুদ্রে প্রবল বেগে ঝড় উঠেছে। আর মিয়া তখনই জোরে জোরে চিল্লাতে থাকে, যাতে করে শিপের ওয়ার্কাররা তার চিল্লাপাল্লা শুনে তাকে হেল্প করতে পারে। কিন্তু ঝড়ের প্রবল হাওয়ার কারণে কেউ কোনো শব্দ শুনতে পায় না। আর এই ঝড়ের প্রবল হাওয়ার কারণে ওই শিপ থেকে মিয়ার কন্টেনার সহ আরো বেশ কয়েকটি কন্টেনার পানির মধ্যে পড়ে যায়।
যার ফলে মিয়ার মাথায় জোরে আঘাত লাগে আর মিয়া সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। পরের দিন যখন মিয়ার জ্ঞান ফেরে তখন মিয়া দেখতে পায় তার কন্টেনারের মধ্যে অনেক পানি এবং ওই ছিদ্র দিয়ে বাইরে তাকালে দেখতে পারে তার কন্টেনারের মতো আরো বেশ কয়েকটা কন্টেনার সমুদ্রের মধ্যে ভাসতেছে। তখন মিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন তার ফোনটা খুঁজে বের করে নিউকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে তার ফোনটার ডিসপ্লে ভেঙে যায়। তখন সে দ্রুত করে সে ব্যাগের মধ্য থেকে ওই ফোনটা বের করে। সে ওই ফোনটায় নিউ নাম্বার উঠিয়ে যখন কল দিতে যাবে তখনই দেখে ওই নাম্বারটা সিমে একটা পিন দেওয়া আছে। তখন সে আর ফোন দিতে পারে না। অপরদিকে মিয়া দেখতে পারে তার কন্টেনারের মধ্যে পানির পরিমাণ দ্রুত বেগে বাড়তে থাকে। তখন মিয়া মনে মনে চিন্তা করে এই পানির লেভেল কমানোর জন্য তাকে ওই বক্সগুলো খোঁজাখুঁজি করতে হবে। তার মধ্যে পানি কমানোর জন্য কোনো কিছু হয়তোবা পাওয়া যেতে পারে বা পানি বন্ধ করার জন্য কিছু পাওয়া যেতে পারে। ১ম বক্স খুলে দেখে তার মধ্যে কিছু বক্স, আর ২য় বক্সটা খুলে দেখে তার মধ্যে কিছু এয়ারফোন আছে। আর ৩য় বক্সটা খুলে দেখে তার মধ্যে ভোদকা। আর ৪র্থ বক্সটা খুলে দেখে তার মধ্যে এলইডি টিভি। আর ৫ম বক্সটা সে যখন খুলতে যাবে তখন সেটাকে সে খুলতে পারে না। হঠাৎ করে সে একটা টেপ পায় এবং একটা পকেট নাইফ পায়। সে টেপ দিয়ে ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়। অপরদিকে সে যখন তার ফ্যামিলি ফটো দেখছিল, তখন সে চিৎকার শুনতে পায়। আর তখনই সে ওই ছিদ্র দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে ১০৭ নাম্বার ওই কন্টেইনারটা, যেটার মধ্যে তার হাসব্যান্ড ছিল। আস্তে, আস্তে সেই কন্টেইনারটা ডুবতে থাকে। কিন্তু মিয়ার কিছুই করার ছিল না। মিয়া দ্রুত করে তার ফোন থেকে সিম বের করে অপর ফোনে সিম ঢুকিয়ে মিউকে কল দিতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে ফোন পিক করছে না। আর চোখের সামনে সে দেখতে পাচ্ছে তার হাজবেন্ডের কন্টেইনারটা আস্তে আস্তে করে পানির মধ্যে ডুবে যাচ্ছে এবং একসময় কন্টেইনারটা পুরোপুরি পানির নিচে ডুবে যায়, কিন্তু তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারছিল না। আর তখনই সে তার হাজবেন্ডের কথা মনে করতে থাকে। এই দুনিয়াতে তার হাজবেন্ড ছাড়া আর কেউ নেই। তার একটা মেয়ে ছিল, তাকেও সেনাবাহিনীরা মেরে ফেলেছে। এসব কথা চিন্তা করে সে নিজে নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করার চিন্তা করে। তাই সে পকেট নাইফটা বের করে হাতের রগ কাটতে যায়। আর তখনই তার পেটে তার বাচ্চা লাথি মারে, কারণ সে ছিল ৯ মাসের প্রেগনেন্ট। তখন মিয়া তার বাচ্চার কথা চিন্তা করে সে আর সুইসাইড করে না। সে মনে মনে ভাবে সে ১ম বাচ্চাকে হারিয়েছে, ২য় বাচ্চাকে সে আর হারাতে চায় না। পরের দিন সকালে মিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে ছিদ্রগুলো সে টেপ দিয়ে বন্ধ করেছিল সেখান থেকে টেপগুলো সরে গেছে এবং পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। আর তখনই সে উপরের বক্সটা খুব কষ্ট করে খুলে দেখে সেটার মধ্যে পানির ডিব্বা ছাড়া আর কিছুই নেই। আর এতে মিয়া খুব রেগে যায়। আর তখন মিয়া দেখতে পারে ডিব্বার ঢাকনার উপরে কিছু রাবার। সে এই রাবার দিয়ে ওই ছিদ্রগুলোকে আবার রিপেয়ার করে ফেলে এবং সে এখানে খোঁজাখুঁজি করার পর ওই টিভির পাইপ দিয়ে সে কিছু পানি বাইরে বের করে দেয়। এরপরে সে ওই বক্সগুলোকে একটা ব্যালেন্স করে রাখে, যাতে করে ওই কন্টেনারের ওজন সব দিকে সমান আকারে থাকে, যার ফলে সে কিছুটা সেফ থাকবে। আর তখনই তার ফোনটা বেজে ওঠে। মিয়া যখন ফোনটা খুলে দেখে তখন সে দেখতে পায় তার হাসব্যান্ড কল দিয়েছে। আর এটা জেনে মিয়া খুব খুশি হয় তার হাসব্যান্ড বেঁচে আছে এবং সে তার হাসব্যান্ডকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। তার হাসব্যান্ড বলে সে স্পেনেই আছে, তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আর মিয়ার কথা জিজ্ঞেস করলে মিয়া তার সব ঘটনা খুলে বলে। সে বলে আমি একটা কন্টেইনারের মধ্যে আটকা পড়েছি এবং এটা শিপের মধ্যে নেই, এটা সমুদ্রের উপরে ভাসতেছে। তখন তার হাসব্যান্ড বলে তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু সময়ের মধ্যে তোমার কাছে এসে পৌঁছে তোমাকে উদ্ধার করে নেব। আর এতে মিয়া খুব খুশি হয়। এর কিছুক্ষণ পরে তারা ফোনটা রেখে দেয়, কারণ তার ফোনে বেশি একটা চার্জ ছিল না। কিন্তু কিছুতেই যেন মিয়ার বিপদ যাচ্ছিল না। আর মিয়ার পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা উঠছিল, যে ব্যথাটা ছিল বাচ্চা প্রসবের ব্যথা। আর তখনই সমুদ্রে প্রচন্ড পরিমাণে আবার জ্বর ওঠে। এই জ্বরের ফলে চারদিক থেকে পানি ছিটকে তার গায়ের দিকে আসতেছিল। আর মিয়া ব্যথায় জোরে জোরে চিৎকার করতেছিল, কিন্তু এবং ঝাঁকুনির ফলে তার হাত থেকে ফোনটা পানির মধ্যে পড়ে যায়। এত বিপদের পরও সে অবশেষে একটা কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম সে রাখে হচ্ছে নোয়া, কারণ তার হাজব্যান্ডের নোয়া নামটা খুবই পছন্দের ছিল। আর তখন মিয়া একটু হাফ ছেড়ে বাঁচে এবং সে দেখতে পায় পানির লেভেল অতিরিক্ত বেড়ে গেছে। ওদিকে তার বাচ্চাটাও খুব কান্নাকাটি করতেছে। আর তখন মিয়া এদিকে সেদিকে খোঁজাখুঁজি করার পরও সে কোনো কিছু পাচ্ছিল না। আর তখন সে সম্পূর্ণভাবে তার বাচ্চার দিকে ধ্যান দেয়, কিন্তু তার বাচ্চা কোনোভাবে দুধ খাচ্ছিল না। আর এটা নিয়ে সে টেনশনে পড়ে যায়। আর তখনই সে চিন্তা করে তাকে কোনো কিছু একটা করতে হবে। আর তখন সে ওই ব্যাগে একটা রুটি পায়। সেটার অর্ধেক অংশ খেয়ে নেয় এবং বাকি অংশ সে পরের দিনের জন্য রেখে নেয়। আর তখন সে ওই ড্রিল দিয়ে ওই
কন্টেইনারের উপরের অংশটাকে কাটতে যায়। কিছুক্ষণ কাটার পরেই ওই ড্রিলের ব্যাটারি নষ্ট হয়ে যায়। যার ফলে সে সম্পূর্ণ অংশটা কাটতে পারে না। সে ৩ এর ২ অংশ কেটে ফেলে। ওদিকে তার বাচ্চাটা আবার কান্নাকাটি করতে শুরু করে। আর তখন সে তার বাচ্চাকে শান্ত করার জন্য কোলে নেয়। অবশেষে তার বাচ্চা দুধ খেতে থাকে। আর এতে সে একটা হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু মিয়া প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। সে তার রুটির বাকি অংশও খেয়ে ফেলে এবং পানিও সব খেয়ে ফেলে। এবং মোবাইল থেকে সিম কার্ডটা বের করে তার ভাঙা মোবাইলের মধ্যে ঢুকায় যাতে করে সে তাকে কল দিতে পারে। কিন্তু সে কোনোভাবেই কল দিতে পারছিল না। এতে মিয়ার মেজাজ খুব গরম হয়ে যায়। সে এদিকে সেদিকে সব জিনিসগুলো ছোড়াছুড়ি করতেছিল। আর তখনই সে একটা পকেট নাইফ পেয়ে যায়। আর এটা দিয়ে সে ওই কন্টেইনারের বাকি অংশ কাটতে যায়। কিছুক্ষণ কাটার পরই তার নাইফটা ভেঙে যায়। এতে মিয়া খুব হতাশ হয়ে যায়। সে এদিক সেদিকে ছোটাছুটি করে অনেক ক্লান্ত হয়ে যায় এবং ডিহাইড্রেট হয়ে যায়। সে সমুদ্রের পানি খাওয়ার চেষ্টা করে। কিন্তু এই সমুদ্রের পানি বিশুদ্ধ না। এটা খেলে তার অনেক অসুবিধা হবে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অবশেষে সে আস্তে, আস্তে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে আজব স্বপ্ন দেখে। সে দেখে তার মৃত মেয়ে তার কাছে চলে এসেছে এবং দেখে তার হাসব্যান্ড তার পাশে চলে এসেছে। আর তখনই বাইরে বৃষ্টি শুরু হয়। আর মিয়ার মাথায় এক ফোঁটা পানি পড়ে। সে দেখতে পারে উপরে যে ছিদ্রগুলো সে করেছিল বাইরে বের হওয়ার জন্য, ওই ছিদ্র দিয়ে নিচে পানি পড়তেছে। সে বক্সগুলো নিয়ে সেখানে পানি ধরে রাখে এবং নিজে পানি খেয়ে নিজের তৃষ্ণা মিটায়। আর তখনই সে একটা বুদ্ধি করে। সে তার কাপড়ের একটা টুকরো দিয়ে ওই ছিদ্রগুলোর মধ্যে ঢুকিয়ে দেয় এবং জোরে টান দিয়ে উপরে ছিদ্র হওয়ার যেকোনো একটা অংশ ভেঙে ফেলার চেষ্টা করে। অবশেষে সে সফল হয় এবং সে নোয়াকে নিয়ে ওই কন্টেইনারের উপরে চলে আসে। এতে সে এত পরিমাণ খুশি হয়, মনে হয় যেন সে একটা যুদ্ধ জয় করেছে। আর এদিকে নোহা জন্মের পরে সে ১ম এ আলোর মুখ দেখেছে। আর যখনই মিয়া নোহার ময়লা কাপড়-চোপড় নিচের দিকে ফালাতে শুরু করে, তখনই পানির মধ্যে সে দেখে অজস্র মাছ ওই ময়লাগুলা খেতে চলে আসে। আর তখনই ঝটপট করে সে একটা মাছ মারার যন্ত্র বানিয়ে ফেলে। এবং এটা ওই মাছগুলোর দিকে ছুটতে থাকে। কিন্তু সে কোনোভাবেই সফল হয় না। সে আবারও হতাশ হয়ে পড়ে। তখন মিয়া দেখতে পারে তাদের মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল। আর তখনই সে তাড়াহুড়ো করে নিচে এসে ওই টিভির স্ক্রিন ভেঙে একটা গ্লাস নিয়ে উপরে উঠতে চায়। আর তখনই তার পা কেটে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। তবুও সে থেমে থাকে না। সে ওই আয়না সূর্যের দিকে ধরে ঝলক দিচ্ছিল, কিন্তু ওই হেলিকপ্টার কোনোভাবেই দেখছিল না। অবশেষে সে নিচে গিয়ে ওই টিভির মাদারবোর্ড থেকে একটা সুই বের করে এবং নিজের ক্ষতস্থানটিকে সেলাই করে এবং ভোটকা দিয়ে এটা পরিষ্কার করে যাতে করে ইনফেকশন না হয়। পরের দিন রাত্রে সে ওই এয়ারফোনের তার দিয়ে একটা নেট বানায় এবং ওই ময়লাগুলো নিচে ফেলার সাথে সাথে ওই মাছগুলো আবার খেতে আসে। সে একের পর এক মাছ ধরতে থাকে। এভাবে সে অনেকগুলো মাছ ধরে, কিন্তু তার কাছে আগুন না থাকায় সে মাছগুলো কাঁচা খেতে থাকে। এভাবে করতে করতে মিয়া ৯ দিন কাটিয়ে ফেলে। সে একটা রুটিন করে নেয়। সে সময় মতো করে তার কন্টেইনারের পানি বাইরে ফেলে দেয় এবং সময় মতো করে উপরে এসে মাছ ধরে এবং মাছগুলোকে সে একটা বাটির মধ্যে করে জমিয়ে রাখে যাতে করে সে প্রয়োজনে ওই মাছগুলো খেতে পারে। সে একটা কাগজে মেসেজ লিখে ওই বাটির মধ্যে ভরে সে এগুলো সমুদ্রে ফেলে দেয় যাতে করে এই বাটি কারো হাতে পৌঁছালে সে যেন তাদেরকে হেল্প করার জন্য চলে আসতে পারে। অপরদিকে এভাবে করতে করতে মিয়া এবং নোয়ার ১২ দিন চলে যায়। অপরদিকে ঠান্ডার কারণে নোয়া অসুস্থ হয়ে পড়ে। তাই সে ভোটকার বোতলে আগুন জ্বালিয়ে নোয়াকে একটু তাপ দেয়। আর তখনই সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মিয়া শুনতে পায় তার কন্টেইনার কে যেন ধাক্কা দিচ্ছে। সে নোয়াকে নিয়ে কন্টেইনারের উপরে চলে আসে। এসে দেখে যে বাটিগুলোতে সে লিখে মেসেজ পাঠিয়েছিল, সে বাটিগুলো সমুদ্রের ঢেউতে ওই কন্টেইনারে ধাক্কা দিচ্ছিল। আর তখনই মিয়ার হাসব্যান্ডের কল আসে। এতে মিয়া খুব খুশি হয়। সে মনে মনে ভাবে তার হাসব্যান্ড তাকে সেভ করার জন্য হয়তোবা তার আশেপাশে চলে এসেছে। কিন্তু মিয়ার ভাগ্য তখনও সহায় হয়নি। ভাগ্য ভালো না হলে যেটা হয়, মিয়ার হাসব্যান্ড জানায় তাকে সেনাবাহিনীরা ধরে ফেলেছে আর তাকে গুলি করেছে। গুলি করার ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। সে শেষবারের মতো মিয়ার সাথে কথা বলতে চায়। আর সে মিয়াকে অনেক ভালোবাসে এবং সে বলে, "আমরা একটা মেয়েকে হারিয়েছি আর এই মেয়েটাকে আমরা হারাতে চাই না। তুমি যেকোনোভাবেই হোক এই মেয়েটাকে নিয়ে আয়ারল্যান্ড পৌঁছে যাও আর আমার মেয়েকে বাঁচিয়ে রাখো। এটাই হচ্ছে তোমার সাথে আমার শেষ কথা।" এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে মিয়ার ফোন বন্ধ হয়ে যায়। কারণ মিয়ার ফোনে চার্জ ছিল না। আর এটাই ছিল মিয়া এবং তার হাসব্যান্ডের শেষ কথা। এতে মিয়া খুব ভেঙে পড়ে। সে তারপরও তার বাচ্চার কথা চিন্তা করে সে বাকি দিনগুলো বাঁচার চেষ্টা করছিল। মিয়া তখন হঠাৎ করে নিচে এসে দেখে তার কন্টেইনারের পানির লেভেল অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। তখন সে বুঝতে পারে তাকে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। তখন সে ওই বাটিগুলো দিয়ে একটা ভেলা তৈরি করতে থাকে
এভাবে সে প্রতিদিনই ওই ভেলা তৈরি করার কাজে লেগে থাকতো। হঠাৎ করে সে একদিন যখন ওই বাটি দিয়ে ভেলা তৈরি করছিল, তখনই সে দেখতে পায় তার পাশে একটা শৃগাল পাখি এসে উড়ে পড়েছে। আর তখনই মিয়া মনে মনে খুশি হয়। সে বুঝতে পারে সে হয়তোবা কোনো তীরের কাছাকাছি চলে এসেছে। এইদিকে যে ছিদ্রগুলোকে সে রাবার দিয়ে আটকে ছিল সেগুলো ছুটে যায় এবং পানির পরিমাণ আস্তে আস্তে কন্টেনারে বেশি হতে থাকে। কিন্তু সে মোটামুটি প্রস্তুত ছিল। সে কন্টেনারের নিচে তাকিয়ে দেখতে পায় সেই সিনিকার চকলেটটি যেটা তার স্বামী দিয়েছিল এবং তার মেয়ের এক কপি ছবি সেখানে ভাসছিল। সে তার মেয়ে এবং তার স্বামীর সে স্ত্রীটাকে বাঁচানোর জন্য সে নিচে চলে আসে। সে এসে ওই সিনিকার চকলেট এবং যখন ছবিটা নিতে যায় তখনই তার পা ওই রশ্মিগুলোর সাথে আটকে যায়। সে খুব চেষ্টা করার ফলেও সেটাকে সে ছুড়াতে পারছিল না। এইদিকে তার মেয়ে সমুদ্রের পানিতে ভেসে অন্যদিকে চলে যাচ্ছিল। সে খুব কষ্ট করে তার পায়ের রশ্মিগুলোকে একটা ছুরির সাহায্যে কাটতে সক্ষম হয়। ততক্ষণে তার কন্টেইনার পানির নিচে ডুবে যায়। সে উপরে এসে সাঁতার কাটতে কাটতে দেখে তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। সে অনেক কান্নাকাটি শুরু করে। এই অন্ধকারের মধ্যে তাকে খুঁজে পাওয়াটা ইম্পসিবল। কিন্তু প্রথমবারের মতো মিয়ার ভাগ্য তার সহায় হয়। সেখান থেকে একটা তিমি যাচ্ছিল। সে শ্বাস করার জন্য উপরে আসলে পানি ছিটকে তার মেয়ের গায়ে পড়ে এবং তার মেয়ে কেঁদে ওঠে। সে খুব কষ্ট করে তার মেয়ের কাছে পৌঁছায়। সে অনেকক্ষণ সাঁতার কাটার পরে সে ক্লান্ত হয়ে পড়ে এবং তার মেয়েকে ধন্যবাদ জানায়। বলে এই ২৬ দিন যদি তার মেয়ে তার পাশে না থাকতো তাহলে সে কোনোভাবেই একা এখানে সারভাইভ করে বেঁচে থাকতে পারত না। এভাবে কথা বলতে বলতে সেখানে সে বেহুশ হয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিয়ার যখন হুঁশ আসে তখন সে দেখতে পারে আকাশে একটা সিগাল উঠছে। তখন সে তার বেঁচে থাকা মাছের অংশটুকু সমুদ্রের মাঝে ফেলে দেয়। আর সেখানে অনেকগুলো সিগাল এসে জড়ো হয়। অপরদিকে দেখানো হয় একটা মেয়ে তার বাবা এবং ভাইয়ের সাথে ওখানে মাছ ধরছিল। সেখানে অনেকগুলো সিগাল দেখে তারা ওই বোট চালিয়ে সেখানে যায়। গিয়ে তার মেয়ের ভেলাটা দেখতে পারে। কিন্তু মিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা যখন ওই ভেলাটাকে উপরে তোলে তখন তারা একটা রশি দেখতে পায়। আর এই রশিটাকে টানতে থাকে। টানার ফলে মিয়া পানির উপরে চলে আসে। তারা তখন মিয়াকে বোটের উপরে তুলে প্রাথমিক চিকিৎসা দেয়। কিছুক্ষণ পর মিয়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সে প্রথমে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে এবং তার মেয়েকে কোলে নিয়ে সে একটা চুমু দেয়। অবশেষে মিয়া তার জামাইকে দেওয়া কথা রাখতে পারে এবং ওই বোটের লোকজনদের সাথে সে আয়ারল্যান্ড চলে যায়। এভাবে এই সুন্দর গল্পটি শেষ হয়। যারা এই এক্সপ্লেনেশনটি দেখেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।